নির্বাচনের সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে নিপুণ আক্তার, আপনি এবং চুমু কাণ্ড। আর এবার আপনি সেই নিপুণ আক্তারের প্যানেলেরই একজন প্রার্থী। তো এই প্রার্থীতার পেছনে কি সেই চুমু কাণ্ডটা দায়ী বা এটা কোনো প্রভাবক হিসেবে কাজ করেছে? হ্যাঁ, এই চুমুর বিষয়টা প্রভাবক হিসেবে কাজ করেছে। এখন বলতে পারেন কি প্রভাবক হিসেবে কাজ করেছে। এই চুমু দেওয়ার বিষয়টা ছিল কিন্তু সম্পূর্ণ মিথ্যা, এবং আমি কিন্তু সেদিন থেকে কিন্তু প্রতিবাদ করে এসেছি আপনাদের সামনে এবং বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আমি এখনো কিন্তু এটা প্রতিবাদ করি যে এটা আমি করিনি। নিপুণ ভাবতো যে এটা আমি করেছি, এবং সে কিন্তু সক্রিয় ছিল এবং সে সাংবাদিক সম্মেলনে একটি প্রাসঙ্গিক কথা বলতে যে অপ্রাসঙ্গিক বিষয়টা তুলে ধরেছেন। আমি সমাজে কিছুটা হেয় প্রতিপন্ন হয়নি তা না, আমি পারিবারিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত না তাই না, কিন্তু আমার সাধক বাবা বলছেন যে সত্য একদিন প্রকাশ পাবেই, বাবা তুমি অপেক্ষা করছো, এবং সত্য প্রকাশ পেয়েছে, 2 বছর পর প্রকাশ পেয়েছে যে আসলে আমি চুমু দিতে চাইনি। তাকে একজন তৃতীয় পক্ষ বলেছে, পীরজাদা ভাই তোমাকে বলেছে তুমি নাকি তার চুমু দিতে বলেছো, এই কথা দ্বিতীয় মাধ্যমে এসেছে। এখন যেহেতু এটা মানে আলোচনা এসেছে, নিপুণ দেখেছে যে একটা লোককে মিথ্যা অপবাদ দিয়েছে, অন্যের কথা শুনে করছে, সে ভেবেছে এই লোককে নিলে আমার জন্য ভালো হবে, প্রায়শ্চিত্ত বলবো না, যে এটা মূল্যায়ন করা হবে। আর একটু ভেবেছে যেহেতু তার অভিজ্ঞতা আছে বিভিন্ন কর্মকাণ্ডে সরকারিভাবে মানে প্রশাসনিকভাবে, তাই তাকে যদি আমার কমিটিতে রাখি তাহলে আমাদের কমিটিটা একটু ভালো আর একটু ভালো হবে এবং তাকে দিয়ে কাজ করতে পারবো। তাই তার এই আবেদন আমাকে যে তার প্যানেলে নেওয়ার, আমি পরিবারবর্গের সাথে আলাপ করে, আমার স্ত্রীর সাথে আলাপ করেছি, আমার বড় ছেলে ব্যারিস্টার তার সাথে আলাপ করেছি, এবং তারা সিদ্ধান্ত দিয়েছে আমি নির্বাচনে অংশ না। আমরা শিল্পী, আমরা আমাদের চিরস্থায়ী শত্রু বলতে কিছু নাই। আজকে আমি নায়ক, আপনি ভিলেন, কালকে আমি ভিলেন, আপনি নায়ক। যেমন চরিত্রে তেমন আমাদের বাস্তবতা, আমাদের বন্ধু সবাই আমাদের শত্রু। গত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, এবারে নির্বাচনে একজন প্রার্থী, এটা কি প্রমোশন না ডিমোশন? এটা প্রমোশন ডিমোশনের ব্যাপার না। একটা মানুষের বিভিন্ন সত্তা থাকতে পারে, শিল্পী সত্তা, চাকরিজীবী সত্তা, রাজনৈতিক সত্তা। আমার এখানে দুটি সত্তা। প্রথম সত্তা ছিল আমি নির্বাচন পরিচালনা করেছি, সে কিন্তু উৎস যে আমি প্রধান নির্বাচন কমিশনার, আর এখনো হয়েছি আমি প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, সেদিকটা আপনি ছোট বলতে পারেন। আবার আরেকটা বলতে পারেন, আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম বা 10 বছর নির্বাচন কমিশনার ছিলাম, আমার আয়ুষ্কাল বা সময়কাল বা টেনিউর ছিল মাত্র 1 মাস, আমার ওই ক্ষমতা ছিল 1 মাস, কিন্তু এখন 2 বছর আমার ক্ষমতা থাকে। আমি যদি জয়ী হই, আমি 2 বছরের জন্য নির্বাচিত হয়েছি। তাই একদিক দিয়ে যদি ভালো পান আরেক দিকে খারাপ পাবেন, একটাকে আরেকটার দিক দিয়ে বিবেচনা করা যাবে না। তবে এখন আমি ভোট গণনা করতাম, এখন আমার ভোট মানুষের গণনা। আশাবাদী যারা খেলে বা যারা নির্বাচন করে, তাদের একটা মানসিকতা নিয়ে আসতে হয়, হয় আমি জয়ী হব অথবা পরাজিত হব। তাই আমি আশা নিয়ে এসেছি আমি জয়ী হব যদি ভোটাররা আমাকে পছন্দ করেন, ভোটাররা যদি ভাবে আমি কাজ করতে পারবো। আমি বিসিএস কর্মকর্তা ছিলাম সর্বোচ্চ পর্যায়ে, আমি তথ্য মন্ত্রণালয়ে চাকরি করেছি, তথ্য মন্ত্রণালয়ের সুযোগ সুবিধা আনতে পারবো, তাহলে আমাকে ভোট দেবে, আমি আসবো, আমি বাসায় বসে থাকবো না। যেহেতু রিটায়ারমেন্টে চলে গেছি, আমি আসবো শিল্পীদের জন্য কাজ করবো। আর যদি তারা ভাবে না এই লোককে ভোট দেবো না, তাহলে আমি হয়তো ফেল করব, আমি আসবো, তবে হয়তো সেইভাবে সক্রিয় থাকবো না। যদি সক্রিয় থাকা হয় তাহলে যারা পাস করবে তারা ভাববে আমরা পাস করেছি, আমাদের সে বেশি ক্ষমতা দেয়। আপনারা জানেন, আপনাদের অনেকেই এখানে ছিলেন প্রেস ক্লাবে, সেটা হয়েছিল নির্বাচনে একটা আচরণবিধি লঙ্ঘন করেছিল বলেছিল জায়েদ খান, টাকা দিয়েছে, সেটা নিয়ে প্রাসঙ্গিকভাবে আসতে যে অপ্রাসঙ্গিক বিষয় এসেছে যে হ্যাঁ প্রধান নির্বাচন কমিশন আমার পক্ষপাতিত্ব করছে, তাকে চুমু দিতে দেয়নি বলে এই বিষয়টা এসেছে। এর জন্য সেটাকে আমি বেশি মাথায় নিয়ে, তবে আমি প্রতিবাদ করেছি। আমি জানি যে সত্য প্রকাশ পাবে, সেও বুঝতে পারে, যেহেতু শিক্ষিত সেও বুঝতে পারবে এবং সে তার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, সে বুঝতে পেরেছে। তাই আমি এটাকে সেই খারাপভাবে নিইনি, সত্য প্রকাশিত হয়েছে। এইটা আমার নির্বাচনে আসার একটি বিষয় তা কিন্তু না। আমি নির্বাচনে এসেছি যেহেতু আমি সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছি, এখন চুক্তিভিত্তিক আছে, চুক্তিভিত্তিকের ক্ষেত্রে সকল সরকারি নিয়ম বিধান পালনীয় নয়, সেহেতু আমি চাই যে এই বয়স থাকতে আমি আমার এই ক্ষমতা থাকতে কিছু কাজ করার জন্য। আপনারা জানেন যে আমাদের মুসলমান যারা, তাদের হজ করতে হয়। আমরা কিন্তু অনেক সময় ভাবি যে হজটা শেষ বয়সে করবো। আমি 2 বার হজ করেছি, আমি দেখছি হজ করা কিন্তু অনেক কঠিন, তাই ইয়াং বয়সে হজ করতে হয় এবং যখন শক্তি সামর্থ্য থাকে তখন হজ করতে হয়। আর আপনার শিল্পীদের জন্য কাজ করতে হবে যখন আপনি ইয়াং থাকবেন, যখন আপনার যোগাযোগ থাকবে মন্ত্রণালয়। এখন যারা আছে তারা আমার 22 জন সচিব আছে, যারা সচিবালয়ের সচিব পর্যায়ে আছে, সচিব আছে বিভিন্ন মন্ত্রণালয়, তারা আমার অধীনে চাকরি করছে। হয়তো আর 5 বছর পাবো,
আমার অধীনে যারা চাকরি করছে তারা সচিব ছিল। তাই এই সময়টা আমি কাজে লাগানোর জন্য সে প্রপোজাল দেওয়ার সাথে সাথে আমি তা মেনে নিয়েছি। কাজ করতে চান আপনি হলে কি করবেন? শিল্পীদের জন্য আমরা কিন্তু অনেক কিছু জানি না। আমি তথ্য মন্ত্রণালয়ে ছিলাম এবং আমি তথ্য মন্ত্রণালয়ে 6 বছর ছিলাম, চলচ্চিত্র শাখায় 3 বছর ছিলাম। চলচ্চিত্র শাখায় কিন্তু আমাদের কিছু ফান্ড আছে। আপনারা অনেকে জানেন, আপনাদের বয়স ওই পরিমাণ না। দরকার ইস্তা বলে একটা সিনেমা ছিল, পুনম দিলান সেখানে একটা বাচ্চা খুশবু নামে অভিনয় করেছিল। দরকার ইস্তার যিনি প্রযোজক ছিলেন তিনি এই সিনেমাটা বাংলাদেশ সরকারকে দিয়ে দিয়েছিলেন, যেটা এখানে যতগুলি চলবে সব অর্থ আমরা নেব না, এই অর্থ আপনাদের কাছে থাকবে এবং আমাদের কয়েক কোটি টাকা আছে এটা তথ্য মন্ত্রণালয়, এই টাকা দিয়ে দুস্থ শিল্পীদের, অসুস্থ শিল্পীদের সাহায্য করবেন। এবং এই টাকা আমি জেনে দেখে আমি তৎকালীন সচিব নাজমুল আহমেদ সিদ্দিক স্যারকে বলি, স্যার আমাদের একজন অভিনেতা, আপনারা জানেন যে আহমেদ শরীফ নামে একটা বিখ্যাত অভিনেতা ছিলেন, তিনি ভারতে একটা অভিনয় করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, তার হাড়গুলো ভেঙে গিয়েছিল। ওই সময় তাকে ওই ফান্ড থেকে 70,000 টাকার ব্যবস্থা করেছিলাম এবং আমি যে দিয়ে এসেছিলাম। এই টাকাগুলি থেকে আমি শিল্পীদের জন্য আনতে পারবো। আরেকটা হলো, আমাদের জানেন যে তথ্য মন্ত্রণালয় থেকে কয়েকটি অনুদানের ছবি বানানো হয়। আমি কয়েকটি সিনেমা করার আমি সাজেশন দিব এবং এই জন্য আমার নায়ক ফেরদৌসের সাথে আলাপ হয়েছে। সে বলছে মির্জা ভাই আপনার থাকলে ভালো হবে, ভাই তোমার সাথে আমি আছি, তোমাকে দিয়ে আমি এই শিল্পী সমিতির সবাই যদি অংশগ্রহণ করতে, শিল্পী সমিতি 570 জন করতে পারে, এর জন্য 2-3টা সিনেমা আমি আনতে পারবো। কালচার মিষ্টি কিন্তু বিভিন্ন সংগঠন, দুস্থ শিল্পীরা বিভিন্ন সংগঠনকে অর্থ দেওয়া হয়। এখানে আমি কালচার মিষ্টি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। সেখানে কিন্তু বিভিন্ন সংগঠনকে 2 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয়। আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু একটা সংগঠন, সেখানেও কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। সেখানে যে সচিব আছে যে খলিল, সে আমার অধীনে তথ্য অর্থ মন্ত্রণালয়ে চাকরি করেছে, তাকে ধরে আমি নিয়ম নীতি ফেলে এগুলো আনতে পারবো। তাই আরেকটা হলো, আমাদের শিল্পীদের বিভিন্ন জায়গায় দাওয়াত কিন্তু কম হয়, ব্যবসায়ীরা আসে, বিভিন্ন তালিকা যে আছে বিভিন্ন মন্ত্রণালয়, সেই তালিকায় আমাদের শিল্পীদের নাম বিভিন্ন মন্ত্রণালয়ে ঢোকানোর চেষ্টা করব। জাতীয় প্রোগ্রামগুলিতে আমাদের শিল্পীরা সম্মানিত হবে যে তারা জাতীয় প্রোগ্রামে গিয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। এটাও কিন্তু আমাদের অবস্থানগত দিক দিয়ে, আমাদের মর্যাদার দিক দিয়ে অনেক বাড়বে। আপনার অধীনে করা বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটি ছিল শেষ নির্বাচন, এবং সেই নির্বাচনে আলোচিত বলি, সমালোচিত বলি, এই নিপুণ আক্তারের প্যানেলই সেখানে হয়েছিল, যেখানে নিপুণ আক্তারের চেয়ার মামলা পর্যন্ত করে কোর্টের স্টে অর্ডার আসলো, কিন্তু এরপরেও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে সেখানে দায়িত্ব পালন করলেন। আপনি যেখানে যেই প্যানেলের জন্য আলোচিত হলেন বা সমালোচিত হলেন, সেই প্যানেলটিকেই কেন পছন্দ করলেন? আমার কথা বলবো, আমি তো বলছি আমাদের পার্মানেন্ট শত্রু নেই, আমরা শিল্পী, আমাদের মন উদার হওয়া। আমরা, আমার বিরুদ্ধে অভিযোগ ছিল সে, তারপর আমি তো যে রায় দিয়েছি ওটা কিন্তু আপিলও বহাল রয়েছে, আপিল না সেটা রিকাউন্টের ব্যবস্থা সব বহাল রয়েছে। তারপর আপিল কমিটিতে গিয়েছে, আপিল কমিটি সবসময় নির্বাচন কমিশনের উপরে, তারা সিদ্ধান্ত দিয়েছেন, তারা কিন্তু রেজাল্ট দিয়ে সিদ্ধান্ত তারা দিয়েছে, একজনের প্রার্থিতা বাতিল করেছে, ওটা তাদের ব্যাপার। এবং তারা যেহেতু ঊর্ধ্বতন কমিটি,
তাদেরকে ব্যাপারে আপত্তি করার আমার কিছু নয়, তাদের ব্যাপারে কিছু বলার আমার নেই। এটা একমাত্র আদালতে যেতে পারে। আদালত গিয়েছে এবং আদালতে চলমান আছে। আদালত যে রায় দিবে, হাইকোর্টে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে যে রায় দিবে সেটাই বহাল থাকবে। তাই আমি গিয়েছি এই কারণে, আমি দেখলাম মোহাম্মদ কলি ভাইয়ের মতো একজন মানুষ এসেছে, যিনি শিল্পী সমিতির এই কক্ষটি বড় করেছেন, শিল্পীদের স্বার্থ দেখেছেন। উনি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন, সেখানে অসংখ্য শিল্পীকে অভিনয় করার সুযোগ দিয়েছেন। তাই তিনি কাজ করতে পারবেন। আর নিপুণ এসে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, কিন্তু অভিজ্ঞতা এবং তার নেতৃত্বে, তার অভিভাবকত্বে সে এগিয়ে যাবে। আর তার মাঝে যদি আমি প্রশাসনিক সহায়তা করতে পারি, তাহলে এই কমিটি শিল্পীদের জন্য অনেক কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর জন্য আমি কমিটি এসেছি। ইলিয়াস কাঞ্চনের মতো একজন দক্ষ সাংগঠনিক মানুষ, সে কিন্তু অনেক স্বপ্ন জাগিয়ে এসেছিলেন, সেও কিন্তু ভালো করতে পারেনি। তো এখানে মোহাম্মদ কলি সাহেব ভালো করবে, এটা আপনি কিভাবে জেনেছেন? সকল মানুষ সমান না, সকল মানুষের অভিব্যক্তি সমান না, সকল মানুষ সঠিকভাবে বলতে পারে না, অনেকে অনেক জ্ঞানী কথা বলতে পারে না, আবার আমার মতো অনেক মূর্খ আছে যারা অনর্গল কথা বলতে পারে। এরকম মাহমুদ কলি ভাই হলো কর্মঠ ব্যক্তি। মাহমুদ কলি ভাই হলো একজন সর্বজন স্বীকৃত। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মধ্যে একটি জড়তা ছিল। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের বিরুদ্ধে অনেকে অভিযোগ করতো, যিনি সালাম দিলে সালাম নেন না, বা এই সমিতিকে যেভাবে নিয়ে করার কথা ছিল, যেভাবে সবাইকে নিয়ে করা ছিল, উনি সেইভাবে করেননি। উনি কয়েকটি পদ বাতিল করেছেন, যেটা সভাপতি হিসেবে আমি যদি ওই প্যানেলে নির্বাচন করছি, এটাই আমি সঠিকভাবে দিয়ে নেই। ইলিয়াস কাঞ্চন ভাই অনেক পরিবর্তন করতে পারেন। ইলিয়াস কাঞ্চন ভাই বিপক্ষকে ডেকে আদালত পর্যন্ত না গেলেও চলতো। ইলিয়াস কাঞ্চন ভাই সেই দায়িত্বটা পালন করেননি, এবং উনি অনেক কথা বলেছেন যেটা একটা শিক্ষিত লোক বলা উচিত না। সে প্রতিটি বলছেন জাহেদ খান এখন জাতিসংঘ ছাড়া কোথাও যেতে পারবে না। এই কথাগুলি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো একটা বিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আসাটা ঠিক অনেক। যেমন আপনারা তো নিজেরাও দেখেছেন, ইলিয়াস কাঞ্চন ভাই কিন্তু সর্বজন শ্রদ্ধার পাত্র ছিল, এবং তারা নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু তার এই বিতর্কিত কয়েকটা সিদ্ধান্ত, শিল্পী সমিতির সভাপতি নির্বাচন হওয়া কিন্তু তার পূর্বে সকল প্রশংসাকে, সকল কৃতিত্বকে ম্লান করে দিয়েছে। তাই কিন্তু কলি ভাই সেটা হবে না বলে আমার বিশ্বাস। তার সাথে আলাপ করে বুঝেছি। আর আমরা তো আমরা মানুষের সাথে 2 মিনিট আলাপ করলে বুঝতে পারি কার দ্বারা কি হবে, কার দ্বারা কিছু হবে না, কে এগিয়ে যাবে, কে পিছিয়ে থাকবে। সকল সভাপতি কিন্তু এগিয়ে যায় না, পিছিয়ে থাকে। অনেক সভাপতিকে সাধারণ সম্পাদক এগিয়ে নিয়ে যায়, আবার অনেক সভাপতি আছে সাধারণ সম্পাদককে টেনে নিয়ে যায়, এবং মাহমুদ কলি ভাই সেই সভাপতি পদপ্রার্থী যিনি সবাইকে টেনে নিয়ে যেতে পারেন। শেষের দিকে প্রশ্ন করি একটা, সেটা হচ্ছে গত নির্বাচনে অনেক সমালোচনা হয়েছে, এই ভেবে কিন্তু অনেক আলোচনা হয়েছে, তারপরও আপনি এগিয়ে এসেছেন। এর মানে কি আপনি আলোচনায় থাকতে চান? না, আলোচনায় থাকার মতো কিন্তু আমার কিছু নেই। আমাকে সরকার বিশেষ কর্মকর্তা বানিয়েছে, আমি প্রমোশন পেয়ে সর্বোচ্চ কর্মকর্তা পেয়েছি। আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, বিচারক ছিলাম, আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, অসংখ্য বিচার করেছি। আমি উপজেলা নির্বাহী ছিলাম, একটা উপজেলার কর্তৃত্ব সর্বোচ্চ কর্মকর্তা ছিলাম। আমি জেলা প্রশাসক ছিলাম, একটা জেলার সর্বোচ্চ কর্মকর্তা ছিলাম। আমি সচিব হয়েছি, একটা দেশের সর্বোচ্চ কর্মকর্তা। তাই আমাকে আলোচনায় থাকতে হবে এমন কোনো কথা। আমি অসংখ্য নাটক করছি, আলোচনায় আসার যা এসেছি এবং আসবো। আমি টক শোতে অ্যাটেন্ড করছি প্রায় প্রতি সপ্তাহে কয়েকটা, বিদেশ নির্ভর। সেখানে আলোচনায় আসার জন্য আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে এমন কথা না। আলোচনা আসতে হলে আমাকে যে প্রথম প্রপোজাল দিয়েছিল সহসভাপতি, ওই পদটিতে আমি বেছে নিতে পারতাম। আমি সহসভাপতির পদ বেছে নিই। আমি ভেবেছি যারা কাজ করতে পারবে, যারা সিনিয়র আছে, তারা সহসভাপতি পদ দাঁড়াবো। আমি একটা ছোট পদে দাঁড়াবো। ছোট পদ না, এটা একদিক দিয়ে বড়। নির্বাহী কার্যনির্বাহী পরিষদের সদস্য কিন্তু সভাপতির পরই তাদের স্থান। আমি এসেছি আলোচনায় থাকার জন্য, আমি কাজ করার জন্য এসেছি। আলোচনা থাকলে তো আরেকটা চুমুর মতো আরেকটা কাহিনী বলে দিতাম, আমি 2 বছর আলোচনা থাকতাম। যা সম্মান তো গিয়েছি, আর তো নতুন করে সম্মান যাওয়ার নেই। কয়লার তো ময়লা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা চুমু কাহিনী বা অন্য কাহিনী করতাম, তাতেই তো আলোচনা থাকতাম। তাহলে তো এই নির্বাচনে এসে আলোচনা করতে হবে। আমার জাতীয় নির্বাচনে অনেকে বলেছেন জাতীয় নির্বাচনে যাইনি, 3 বছর হয়নি। 3 বছর হলেও আমি জাতীয় নির্বাচনে যাওয়ার আমার সম্ভাবনা নেই, আমার ইচ্ছে নেই। তাই আলোচনা আসলে জাতীয় নির্বাচনে নিয়ে আলোচনা আসবে। একটা ব্যাপার যে অনেকেই জানতে চেয়েছে যে নিপুণের সাথে আপনার সম্পর্কটা আবার স্বাভাবিক কিভাবে, অনেকে এটা আমি বলি যে আমাদের একজন অভিনেতা, সুযোগ্য নায়ক, এপার বাংলা ওপার বাংলা, তিনি এখন একটা বড় পর্যায়ে আছে।
তিনি আমাকে প্রপোজাল দিয়েছেন যে নিপুণ তাকে বলতে বলেছে যে আমাকে তার প্যানেলে রাখার জন্য, এবং সে ভুল বুঝতে পেরেছে। আমি বলছিলাম সে তার মুখ দিয়ে আমাকে বলতে হবে, বলে শুধু আমাকে বললে হবে না, আমার ছেলের সাথে আলাপ করতে, আমার স্ত্রীর সাথে আলাপ করতে হবে। পরে আমার স্ত্রী এবং আমার ছেলের সাথে নিপুণ আলাপ করেছে, বলেছে যে এটা তাকে ভুল বোঝানো হয়েছিল, একজন প্রার্থী তাকে ভুল বুঝিয়েছে, আসলে আমি এই কথা বলিনি, সে নিজের কানে শুনি, অন্যের কথা তৃতীয় তার পরিচিত হয়েছে, সেজন্য নিপুণের কাছে এসেছি। আমার মনে হয়েছে নিপুণ কাজ করতে পারবে, আর নিপুণের অভিভাবক যদি মাহমুদ কলি ভাইয়ের মতো একটা সুযোগ্য ব্যক্তি থাকে তাহলে কাজ করতে পারবে। কাজ করতে হলে দুটি পদের কাজ করতে হবে বেশি, সবচেয়ে কাজ করতে হয় সেক্রেটারি, সাথে সাথে সভাপতি। দুজন যদি একই সাথে কাজ না করে কোনো সংগঠন কিন্তু এগিয়ে চলবে না। এই দুটা পদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি ভেবেছি দুটি পদে দুজন ভালো ব্যক্তি আছে, তারা কাজ করতে পারবে এবং তাদেরকে আমি আইন কারণ বুঝিয়ে দিতে পারবো। একজন শিল্পীকে কিভাবে বাতিল করতে হয়, কিভাবে বাতিলটা বৈধ হয়েছে কিনা অবৈধ হচ্ছে কিনা সে বিষয়টা বুঝিয়ে দেবো। আরেকটা বলছি, আমি কাদা ছোড়াছুড়ির মধ্যে নেই, এবং আমি নির্বাচিত হওয়ার পর আর একটি সদস্যকে বাতিলের তালিকা হতে দেবো না, আমি এটা প্রতিবাদ। নিপুণ আক্তার আপনার প্যানেলের সাধারণ সম্পাদক, এই হিসেবে আপনি তাকে পছন্দ করেছেন, এবং নায়িকা হিসেবে নিপুণকে কেমন লাগে? নায়িকা হিসেবে আমার চাইতে সরকার পছন্দ করে, কারণ আপনারা জানেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সে দুবার, এবং সেই পুরস্কার কিন্তু সরকার এককভাবে দেয়নি। সেখানে পরিচালক সমিতির একজন সদস্য ছিলেন, সেখানে অভিনেতাদের একজন সদস্য ছিলেন, ক্যামেরাম্যানদের একজন সদস্য ছিলেন, মেকআপম্যানদের একজন সদস্য ছিলেন, সবাই মিলে জুরি বোর্ড তাকে কিন্তু দুবার প্রধান চরিত্রে তাকে নির্বাচিত করেছে। তাহলে তো অভিনেত্রী হিসেবে সে অনেক ভালো। এবারের নির্বাচন, গত নির্বাচনে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, এবারের নির্বাচন কি মনে হয় এখন পর্যন্ত আপনার কতটা সুষ্ঠু? হ্যাঁ, এবারও কাদা ছোড়াছুড়ি হতো। আপনারা জানেন যে তালি দিতে হলে দু হাতের সক্রিয় লাগে। আমি প্রথমে বলেছি আমি এই প্যানেলের সদস্য হব তখনই যখন আমরা কাদা ছোড়াছুড়ি করবো না, আমি কারোর বিরুদ্ধে বলবো না, ওই প্যানেলের বিরুদ্ধে বলবো না, আমার পক্ষে বলবো, আমি এই করবো ওই করবো, আমি এই ওই বলবো, কিন্তু সে খারাপ এটা বলা যাবে না। আপনারা দেখেছেন আমার প্যানেল থেকে কিন্তু এখন পর্যন্ত কাকে আক্রমণাত্মকভাবে কোনো কিছু বলেনি। যদিও শিল্পী হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে আক্রমণাত্মক কথা বলেছে, কিন্তু হেলেনা আমার বিরুদ্ধেও বলেছে, আমি কিন্তু একটি কথাও বলিনি, আমি বলবো না, এটা সত্য তো প্রকাশ পাবি। আমি হেলেনা জাহাঙ্গীরও বলেছি যে না, বলার দরকার নেই, আমরা শিল্পী তো, কারণ তো আমরা আবার এক হয়ে যাবো। তাই এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়ার কারণে আমাদের মাঝে কিন্তু এখন মামলা নেই। আমি 10 বছর ছিলাম যখন নির্বাচন কমিশনে, 1 বছর প্রধান মামলা কিন্তু হয়েছে, মামলা কাগজ এসেছে, যেহেতু আমি আদালতে ছিলাম তাই কোন মামলার কাগজের কি মূল্য সেটা দেখে আমি মামলাকে প্রশ্রয় দিইনি, যেহেতু মামলা ওই পর্যায়ে যায়নি, কারণ মামলার স্টেজগুলি আমি জানি যে কোনটা কোন স্টেজ। তাই এবার কিন্তু এখনো পর্যন্ত মামলা হয়নি, আর তো মাত্র মাঝে একটি দিন আছে আগামীকাল, ইনশাল্লাহ ভালো হবে, সৌহার্দ্যপূর্ণ হবে। এবং এবার যেহেতু ওমিক্রনের প্রাদুর্ভাব নেই, করোনার প্রাদুর্ভাব নেই, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বন্ধ নেই, সেহেতু সবাই ঢুকতে পারবে, পরিচালক পরিযোগ এবং একটা আনন্দঘন পরিবেশে সেলিব্রিটিদের এই নির্বাচন হবে বলে আমার বিশ্বাস, এবং সবসময় হয়েছে, ইতিপূর্ব হয়েছে। আপনি বলছেন পরিচালক প্রযোজকরা ঢুকবে, কিন্তু আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত কিন্তু পরিচালক প্রযোজকদের ঢোকার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা ছিল। এটা আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না, আপনাদের কাছে শুনেছি কিন্তু গতবার একটা কারণ ছিল। গতবার কিন্তু 28 তারিখে ইলেকশন হয়েছে, 28শে জানুয়ারি, 20 তারিখে একটা সার্কুলার জারি করেছিল মন্ত্রী পরিষদ, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন করবে, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন করবে যে 100 জনের বেশি কোথাও লোক সমাগম হতে পারবে না। ওই সময় মসজিদ বন্ধ ছিল, মন্দির বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল। ওই সময় এই এফডিসি কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিয়েছিল ইলেকশন করার জন্য, 100 জনের বেশি রাখবেন না স্যার, এবং এখানে শিল্পী ছাড়া যারা ভোটার তারা ছাড়া আসতে পারে না। এর জন্য ওই সময় এই ব্যবস্থার কারণে তখন মাস্ক পরা আমাদের বাধ্যতা। এখন অনেকেরই মাস্ক নাই, কিন্তু তখন মাস্ক না পরে কিন্তু সাজা হতো, আপনারা জানেন এটা। হ্যাঁ, এখন তো মাস্ক অনেকের নেই, যদিও এখনো পরার নিয়ম আছে, কিন্তু বাধ্যবাধকতা নেই। তখন বাধ্যবাধকতা ছিল যে কেউ ঢুকতে পারবে না। তবে এবার সেটা করেছে কিনা এবং চিঠি ইস্যু হয়েছে আমি শুনলাম, এটা হয়েছে বলে আমি যেহেতু পাইনি, আমাদের কেমন লাগছে। তবে এবার কিন্তু অন্যদের আসার ব্যাপারে কোনো আপত্তি নেই, যেহেতু কোনো ওমিক্রন অথবা করোনার কোনো ভেরিয়েন্ট এখন নেই। আপনার কাছে কি মনে হয় যে এই যে পরিচালকরা, তো আসলে আমরা বেশ কয়েকবার শুনেছি যে শিল্পীদের কাছে পরিচালকরা হচ্ছে বাপ, পরিচালকরাই আসলে এই শিল্পীদেরকে গড়ে তোলে এবং শিল্পীদের পরিচয়টা সামনে নিয়ে আসে। তো পরিচালকদের আসলে এই এরকম যদি নিষেধাজ্ঞা আসে, আর সেটা ঠিক এটা খারাপ। শিল্পীদের বানায় কারা?
শিল্পীদের বানায় পরিচালক। এবং আমরা কখনো চাই না আমাদের যারা সৃষ্টি স্রষ্টা যারা, আমি ওই স্রষ্টা বলছি না, সৃষ্টি যে করে সে স্রষ্টা। একজন কুমার একটা মূর্তি তৈরি করছে বা একটা মানে কলস তৈরি করছে, সে স্রষ্টা ওই কলসের ব্যাপারে। এদেরকে বাদ দেওয়া আমি কোনো ক্রমেই এদেরকে বললে অপমানজনক হয়, ওনাদেরকে বাদ দেওয়া আমি কোনো ক্রমে এটা সাপোর্ট করবো না। তারা অবশ্যই আসবে, তাদের জন্য আজকে আমরা শিল্পী। তবে গত বছর হয়েছে, যেহেতু গত বছর একটা সার্কুলার ছিল এবং কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিয়েছিল শুধুমাত্র ভোটাররা আসতে পারবে, আর কেউ আসতে পারবে না। এখানে প্রতিটা নির্বাচনে জয় পরাজয় থাকে, কোনো কারণে যদি আপনি কিংবা আপনার প্যানেল পরাজিত হয়, তখন কি আপনারা কোনো অভিযোগ করবেন যে কোনো কারণে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা না, কারচুপি হলে কিন্তু প্রকাশ হবে। এবং আপনারা আরেকটা জানেন যে এবার কিন্তু একটা নতুন নিয়ম হয়েছে, এবার কিন্তু একটা মোবাইল কোড এসেছে। একজন ম্যাজিস্ট্রেট আসবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে মোবাইল কোড থাকবে। এখানে যদি কোনো অপরাধ সংঘটিত হয় নির্বাচন, তিনি সাজা দেবেন, জরিমানা করবেন। তাই সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। আর সূক্ষ্মরা কারচুপি বলে চলচ্চিত্র মানে এই নির্বাচনে নেই। কারণ কালকে মানে প্রধান নির্বাচক খসরু ভাই বলেছে এখানে একটা ভোট বেশি দেওয়া, একটা ভোট কম দেওয়া, কারো ভোট কাটার কোনো সুযোগ নেই। এখানে একটু সামান্যতম সুযোগ নেই কারচুপি করার। তাই সূক্ষ্ম কারচুপি করার কিছু নেই এখানে। তাই সূক্ষ্ম কারচুপি বলে আমরা বয়কট করবো না। আমি তো বয়কট করবো না, আমি বলেছি আমরা যে কোনো নির্বাচনের রেজাল্ট আসবে আমরা স্বাভাবিকভাবে সেটা মেনে নেব। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিপুলের সাথে আরেকটা মানুষজন এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড কৌতূহল। ওই দিনটা আসলে কি হয়েছিল, এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তোলপাড়। চুমুকানোর ব্যাপারটা একটু আরেকটু যদি বলেন, কি হয়েছিল? সেদিন কিছুই হয়নি। সেদিন হলো আমি ব্যস্ত ছিলাম, প্রধান নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না এই বিষয়ে। তখন আপনারা জানেন পরিচালক প্রযোজক সহ কেউ ঢুকতে পারেনি। একটা বিরূপ পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে এই কাজটি করতে হয়েছে। তাই আমি ব্যস্ত ছিলাম সেটা নিয়ে। আর সেখানে বিভিন্ন চ্যানেল ছিল, 43টা মেন স্ট্রিমের চ্যানেল ছিল, অনলাইন চ্যানেল ছিল, ইউটিউব ছিল। সেখানে যদি আমি কিছু বলতাম তাহলে ওটা রেকর্ড হতো, কিন্তু সেই কথা রেকর্ড কিন্তু কেউ দেখাতে পারে না। একজন বলেছিল যে আমি মানে হাস্যচ্ছলে বলি, না আমি হাস্যচ্ছলে এই কথা বলেছি না, বলিনি। তখন আমার এই ছিল সঠিকভাবে ভোটটা আমার নিতে হবে, আমি চারিদিক পর্যবেক্ষণ করেছি। তাই তখন এরকম কোনো কথা হয়নি। সে একটি অভিযোগ দিতে গিয়ে অন্য প্রসঙ্গে এই বিষয়টি এসেছে, পরে সে বুঝতে পেরেছে। এরকম কোনো আলোচনা হয়নি। যদিও যে চাদরের বিষয়টা কিন্তু ভিডিওতে এসেছে, টাকা দিয়েছে না কাগজ দিয়েছে সেটাও কিন্তু ভিডিওতে এসেছে। কিন্তু আমি যে এই কথা বলেছি বা আমি কারোর সাথে এককভাবে কথা বলছি বা কাউকে দ্বিগুণকে কোনো কথা বলছি, এরকম ভিডিও ফুটেজ কিন্তু 200-300 ক্যামেরার মধ্যে এক ক্যামেরাও পাই না, তাহলে কথা মিথ্যা। আর শেষে তো আমরা যে 2 তারিখে এই মাসের 2 তারিখে যখন নমস্কার সাবজেক্ট তখন তো নিপুণ বলেই দিল যে না আমি শুনিনি, এটা আমাকে একজন বলেছে যে পিৎজা ভাই নাকি আমাকে। আপনাদের প্যানেল যদি জয়ী হয়, এবার নিপুণ আক্তার যদি জয়ী হয় এবং আপনিও যদি জয়ী হন, তাহলে আপনাদের অত্যন্ত খুশি থেকে এবার কোনো চুমকাণ্ড ঘটতে পারে আপনাদের মধ্যে? না, চুমুকাণ্ড তো ঘটার সম্ভাবনা নাই। চুমুকাণ্ড তো ঘটার সম্ভাবনা একটা বৈধতার ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ ইসলাম প্রধান দেশ, এখানে 90% মুসলমান ধর্ম, এবং চুমুটা হলো এখানে প্রকাশ্যে অবৈধ। আবার বলবো তাহলে কি গোপনে দিবেন? না ভাই, গোপনে দেব ভাই না, গোপনে দেওয়ার তো বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর কয়েকদিন পর ছেলে যদি বিয়ে করায় নাতি আছে, নাতনি যদি হয় তাহলে তো আমার জন্য ভালো, তাকে তো আমি বড় হলে বিয়েও করতে পারবো। কারণ নাতনি বিয়ে করা যায়, ছেলে বিয়েই করে নাই, আর নাতনি কিভাবে আসবে? ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ, শুভকামনা থাকবে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।